আবার আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নেট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি নওরোজ ইমতিয়াজ। কথা বলছিলাম এমএলএম নিয়ে। আজকে আমাদের অতিথি ডক্টর আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার, আমরা কথা বলছিলাম এমএলএম নিয়ে। তো এমএলএম এর অনেক বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো প্রথমেই আমরা এক দর্শক আমাদেরকে মেল করেছেন, মেলটা আমরা পড়ে আসি। সৌরভ আল জাহিদ তিনি লিখেছেন যে গতকালকে তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছেন, তার এক বন্ধু যিনি একই সঙ্গে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, তিনি লিখেছেন যে বাংলাদেশ 2020 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের একটা হিসেবে পরিণত হতে যাচ্ছে ডেস্টিনির মাধ্যমে, এবং এই কথাটা বলেছেন রফিকুল আমিন। এটা কি আসলে সত্য? এটা কি আসলে সম্ভব? এই প্রশ্ন তিনি রেখেছেন। সম্ভব অসম্ভব নিয়ে আমি আলোচনা করতে চাই না। বাংলাদেশের চূড়ান্ত সম্ভাবনা আছে। বাংলাদেশের মানুষ যদি সত্যি সত্যি কাজ করে, দেশকে ভালোবাসে, দেশের জন্য সবাই আমরা একসঙ্গে কাজ করি, আমাদের পক্ষে বিশ্বের শ্রেষ্ঠতম শুধু ধনী না, একটা উন্নত দেশে পরিণত হওয়া নিশ্চয়ই সম্ভব। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্যখানে। আমি তো আজকে ইউটিউবে দেখেছি যে ভিডিওটা দেখানো হয় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভে মানুষজনকে আকৃষ্ট করার জন্য, সেখানে বলা আছে 2012 সালের মধ্যে এটা হয়ে যাবে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ। তাহলে এটা আবার 2020 সালে চলে গেল কেন? এটা আসলে এই ধরনের অসংখ্য প্রতিশ্রুতি বিভিন্ন জায়গাতে আছে। এই প্রতিশ্রুতিতে এই যে প্রমিসটাই কিন্তু আসলে খেলা। আপনাকে যত বড় বড় প্রমিস করা হবে ততই তো আপনি উৎসাহিত হবেন যে বিনিয়োগ করবেন, এই কোম্পানির সঙ্গে নিজেকে জড়াবেন, ভাববেন যে যেমন অনেকেই তো এখনো ভাবছেন গাছ বড় হচ্ছে, গাছে ডালপালা গজাচ্ছে, কিন্তু সেই গাছটা আসলে কোথায়? আপনার কাছে কিন্তু নিয়েছে টাকা, এবং গাছের ছবিও কিন্তু আসলে আপনি কোন গাছটা আপনার, সেই গাছে কি আপনার নাম লেখা আছে আপনি তো আর জানেন না। ফলে এটা কিন্তু আসলে খুব একটা বায়বীয় বিষয়। কাজে এটা নিয়ে আসলে একটু মজা আছে। এই যে একটা প্রফিট হিসাব দেওয়া আছে, ইউটিউবে গেলে আপনারা অনেকে দেখতে পাবেন প্রফিটের হিসাব দেওয়া আছে যে কেউ যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে মাল্টিপারপাস কোঅপারেটিভে, সে 10 বছরে 5 লক্ষ টাকারও বেশি প্রফিট পাবে। তার মানে প্রায় 50%-এর বেশি। একটু আগে নিউয়ে যে শুনছিলেন, একজন বলল 1 লাখ টাকা 1 লাখ টাকা পায় বছরে। এই ধরনের অবিশ্বাস্য প্রফিট, এইটা কি করে দিতে পারে একটা কোম্পানি? কিভাবে দেয়? এটাও তো একটা প্রশ্নের বিষয়। এটা তো একটা অবিশ্বাস্য প্রফিট। আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করে বছর শেষে 1 লাখ টাকা পাচ্ছেন, মানে 1 বছরে টাকা দ্বিগুণ। এটা কিভাবে সম্ভব? একজন দর্শক লাইনে আছেন, তিনি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে চান। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগং থেকে বলছি স্যার, আমি মোহাম্মদ দিদারুল আলম। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে এমএলএম আজকে ডেস্টিনিটা 12 বছর ধরে চলতেছে বাংলাদেশে, ঠিক আছে, কিন্তু এরা এমএলএম করতেছে কোন ধারাবাহিকতা নিয়ে? তারা লাইসেন্স করছে, ট্রেড লাইসেন্স করছে, এত হাজার টাকা দেবে, গাছ বাগান করবে, ঠিক আছে, কিন্তু আমি দেখছি একটা লাইফ ইন্সুরেন্সে দেখছি একটা লোক মারা গেছে 40 কিস্তি চলার পরে, তার কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা ছিল, দেয় নাই। কিন্তু শুধু এমএলএম বলতে যত ডিপিএস ইন্স্যুরেন্স কোম্পানি আছে সব ধরনের কোম্পানি কিন্তু একটাই গোড়া। এরা আসলে কি এই টাকাগুলো বিদেশে পাচার দেয়, না বাংলাদেশে উন্নয়নমুখী কাজ করার জন্য করতেছে, না মানুষকে দুকা দিতেছে? এটা কিন্তু আমরা বুঝতে পারি না। সাধারণ জনগণ বুঝতে চায় শুধু 10 টাকা দিলে 20 টাকা আছে। যারা গরিব মধ্যবিত্ত পরিবার তারাই এই টাকা ইনভেস্ট করে। যারা কোটিপতি শিল্পপতি আছে বাংলাদেশে তারা কিন্তু ইনভেস্ট করে না, কারণ তাদের পয়সা আছে, জমি আছে, সবকিছু আছে। কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক মনে করে আমরা বেশি টাকা দিয়ে কম টাকা দিয়ে বেশি টাকা পাবো। এই লভ্যাংশের কারণে কিন্তু অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এটা সরকার কোথায় থাকে? আমরা আপনাদের কাছে প্রশ্ন আমার, আজকে দুদক ডেস্টিনিকে দেখতেছে, ভালো করে দেখতেছে, কিন্তু সরকার থাকে কোথায়? এবং দুদক আজকে দেখতেছে যে বাংলাদেশ ব্যাংক টাকাগুলো আটকে রেখে ইউনিটের টু টাকা কি বিদেশে পাচার করে দিচ্ছে? না, আপনার প্রশ্ন অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসলে আপনি উনি আসলে একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর তো আসলে আমরা দিতে পারবো না। টাকা কোথায় আছে নিশ্চয়ই এখন কেউ না কেউ খুঁজে বের করবেন। টাকা তো নিশ্চয়ই আছে কোথাও না কোথাও। টাকা কিন্তু কোথাও হারায় না, এখানে না থাকলে আরেক জায়গায় থাকে, আরেক জায়গায় তদন্তে পর আসলে জানা যাবে যে টাকা আসলে কোথায় আছে। আচ্ছা, আমরা আরো একটা মেইল পড়ে নেই। একজন দর্শক কুমিল্লা থেকে শাওন, তিনি লিখেছেন যে এমএলএম এর নীতিমালা কিভাবে করা যায় তা একটু আলোচনা করা দরকার। এতে আসলে জনগণই উপকৃত হবে। সমস্যা না খুঁজে সমস্যার সমাধান খোঁজাটাই ভালো। এবং তিনি মিডিয়ার ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে আসলে মিডিয়ার এই ভূমিকাতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যারা বিনিয়োগ করে ফেলেছেন তো তারা আসলে কিছুটা বিভ্রান্তিতে আছেন যে তাদের এখন কি হবে বা তারা আসলে আদৌ এই কাজটা করবেন কিনা। মিডিয়ার ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন করার কিছু নাই, কারণ মিডিয়া যখন যে বিষয়টা সম্পর্কে জানতে পারবে সেটাই তো বলবে।
মিডিয়া যখন জেনেছে তখন বলেছে, এবং মিডিয়া বলার চেষ্টা করছে, মানুষজনের বিভ্রান্তি দূর করার চেষ্টা করছে। যখন এই যে পক্ষে বিপক্ষে ভালো মন্দ আলোচনা হচ্ছে, সমস্যাগুলো কি সেটা আলোচনা হচ্ছে, তখন নিশ্চয়ই সমস্যার সমাধান খুঁজে বের করার একটা প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কেউ যদি বলেন যে অনেক মানুষ বিনিয়োগ করেছে সেই জন্যই নানা ধরনের অপরাধ বা অন্যায়কে মেনে নিতে হবে, সেটা কিন্তু কখনোই যুক্তিসঙ্গত বিষয় না। সমাধান মানে এই নয় যে অন্যায়কে মেনে নিয়ে সমাধান। সমাধান মানে হচ্ছে যদি কেউ অন্যায় করেন তবে তার যথাবিহিত প্রতিকার হবে, আর ভবিষ্যতে যাতে এই অন্যায় কেউ করতে না পারেন সেটার একটা ব্যবস্থা করা হবে। বারবারই কিন্তু একটি বিষয়ে ভুল হচ্ছে, সেটা হচ্ছে এমএলএম বিষয়ে নীতিমালা নাই, এটা ঠিক, এবং এমএলএম বিষয়ে একটি নীতিমালা থাকা জরুরি, সেটাও ঠিক। এমএলএম এর একটা আইন থাকা উচিত, যে কেউ যখন তখন যত্রতত্র এমএলএম কোম্পানি গজিয়ে তুলবে, এটা ঠিক না, এটা একদমই আমি একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমএলএম কোম্পানির অন্যান্য আর্থিক কর্মকাণ্ড, সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন উঠেছে। যেমন মাল্টিপারপাস কোঅপারেটিভের ওয়েবসাইটে যদি আপনি যান, সেখানে দেখবেন তারা ঋণ দেন, তারা ফিক্সড ডিপোজিট লিখে রেখেছেন, ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। জিজ্ঞেস করলে বলবে যে এটা তো সবাইকে আমরা খুলতে দিই না, শুধু সদস্যদের খুলতে দেই। কিন্তু এই সদস্যরা কি আগে থেকেই সমবায় সদস্য ছিলেন? তা তো না, তারা সদস্য সংগ্রহ করেছেন, বিভিন্ন জনকে বলেছেন যে এত টাকা দিয়ে তুমি আমার সদস্য হতে পারো, এবং সদস্য হলে তুমি আমার কাছে ফিক্সড ডিপোজিট করতে পারো। ফলে আপনি 500 টাকা দিয়ে সদস্য হয়ে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করছেন। এটা কি আসলে ঠিক? এটা কি আসলে সমবায়ের প্রক্রিয়া? এটা নিয়ে সমবায় যে মন্ত্রণালয় আছে, সমবায় অধিদপ্তর আছেন, তাদেরকে তো উত্তর দিতে হবে, কারণ এটা কি আসলে তারা এলাও করেছেন? এটা কি কোনো সমবায় আদৌ তারা জানেন কিনা? না জানার তো কোনো কারণ নাই। ওয়েবসাইটে গেলে আমি দেখতে পাচ্ছি, সবারই তো দেখতে পাওয়ার কথা। এবং সেখানে তারা গাড়ির লোন দিচ্ছেন, বাড়ির লোন দিচ্ছেন, ক্ষুদ্র মাঝারি শিল্পে লোন দিচ্ছেন, লিখে রেখেছেন যে দিচ্ছেন। এই ক্ষুদ্র মাঝারি শিল্পে লোন দেওয়া, গাড়ির লোন দেওয়া, বাড়ির লোন দেওয়া, এটা কি আসলে সমবায় প্রতিষ্ঠানগুলো এইভাবে করতে পারে? আমাদের একজন দর্শক লাইনে আছেন আলোচনা অংশ নেওয়ার জন্য, আমরা তার প্রশ্নটা শুনে আসি। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। জি, আমার নাম বাপ্পি। জি, আমি কক্সবাজার থেকে বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। কিছুদিন আগে আমি ডেস্টিনি একটা কনসেপ্ট দেখে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, জি, তুষার ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল, ও আমাকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করছে, আমার কাছে ভালো লাগছে জিনিসটা। আমি টাকা ইনভেস্ট করার জন্য রাজি ছিলাম, আমার জেনারেল সেন্সে বলতে ভালো। কিন্তু এই যে কিছুদিন যাবত মিডিয়াতে যে লেখালেখি, ইভেন দ্যাট আপনি 2 দিন যাবত আসছেন মিডিয়াতে, আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল তুষার ভাই, আপনি খুবই একটা ফেমাস পার্সন আমার পার্সোনালি, তো আপনার কাছে আমার কোশ্চেন, এমএলএম সিস্টেমটা সম্পর্কে, ঠিক আছে, আপনার সাম্যক ধারণা কি আগে থেকে ছিল? আজকে আমি অনেক ব্যক্তিকে দেখছি এমএলএম সম্পর্কে কথা বলছে, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে আগে সাম্যক ধারণা ছিল না, বিগত 1 সপ্তাহ যাবত যে পত্রিকাতে লেখালেখি হচ্ছে, এটা নিয়ে তাদের সাম্যক ধারণা তৈরি হয়েছে। এটা আমার ফ্রেন্ডের কোশ্চেন, ওর মাধ্যমে আমি করছি। প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয়ত, যেহেতু এমএলএম ডেস্টিনি আমি যদি আমার ফ্রেন্ডের কাছে শুনলাম, এই যে বিগ একটা কোম্পানি, ঠিক আছে, তার মানে ওদের দুর্নীতিটাও একটু বিগ, তাই না? তো এত বড় দুর্নীতি একটা কোম্পানির ব্যাপারে আমাদের মনে হয় সরকারের একটা অ্যাকশনে যাওয়া উচিত বা কোন একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি যতটুকু জানি, আমি আমার ফ্রেন্ড থেকে কনসেপ্টে যতটুকু আমি দেখেছি, ওদের প্রত্যেক সপ্তাহে 20,000 থেকে 30,000 গ্রাহক ইনভলভ হচ্ছে এই কোম্পানিতে। এই সপ্তাহে নাকি ওদের প্রায় 32,000 প্লাস গ্রাহক ইনভলভ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, যে একটা কোম্পানিতে যদি এইভাবে টাকা ইনভেস্ট করে ধরা খাওয়া হয়, তাহলে প্রত্যেক সপ্তাহে 30,000 মানে হচ্ছে 1,20,000, মানে 1 মাসে। এটা একটা দেশের জন্য হিউজ পরিমাণ দুর্নীতি, এটা এবং বিগ দুর্নীতি এটা বলে আমি তো এটার ব্যাপারে এখন পর্যন্ত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা দুটো শুনলাম। তুষার ভাই 2টো প্রশ্ন করেছেন তিনি। আগের প্রশ্নটা নিয়ে তো আমার আসলে কিছু বলার নাই। ধারণা ছাড়া কি আমি এখানে এসে কথাবার্তা বলছি? এবং যা বলছি আমাকে আপনাদের কারো কি মনে হতে পারে যে ধারণাহীন একজন লোক হঠাৎ করে তার ধারণা জানিয়ে রেখেছে? আপনি কিন্তু কয়েক বছর আগে থেকে এই বিষয়ে লেখালেখি করছেন। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, যারা জানেন তারাই আসলে আমাকে এখানে ডেকে এনেছেন, কারণ এই বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন তাদের সঙ্গে কথা বলেছি এবং স্বাভাবিকভাবে একা কথা বলেছি, ফলে তখন কোনো কাজ হয় নাই। এখন অনেকে কথা বলছেন, ফলে এখন কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা তো আসলে উনিই বলছেন, ফ্রেন্ড তাকে এটা বলেছেন, ফ্রেন্ড তাকে ওইটা বলেছেন, ফ্রেন্ডের সাথে গিয়ে দেখেছেন। তা ওনার আসলে যেটা করা উচিত, ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করা উচিত যে আসলে এই কাজটা কি ঠিক। যদি সত্যি ওনার ফ্রেন্ড হবেন, তাহলে এত বড় দুর্নীতিতে ওনার ফ্রেন্ড ওনাকে কেন বোঝানোর চেষ্টা করলেন, ঢোকানোর চেষ্টা করলেন? আসলে এই বিষয়টা তো তাকে এখন নিজেরই করতে হবে, যে ফ্রেন্ডের কথা উনি বলছেন আসলে কি তার ফ্রেন্ড।
যদি ফ্রেন্ডলি হয় তাহলে এত বিশাল দুর্নীতি, 30,000 লোক, উনি যেটা বলছেন, আমি কিন্তু একবারও বলি নাই যেটা দুর্নীতি। দুর্নীতি কি নীতি সেটা প্রমাণিত সেটা হবে, আসলে তদন্ত সেটা চলছে, এটা প্রমাণিত পরে হবে প্রমাণিত তদন্তে। হবে। আমরা কেবল আলোচনা করছি যে কোন কাজগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং সেই প্রশ্নগুলো আমরা তুলছি। প্রশ্নগুলো তুলছি। একজন দর্শক ঢাকা থেকে ইস্তিয়াক, তিনি লিখেছেন যে 45 লাখ ডিস্ট্রিবিউটর, তারা একযোগে সবাই কি বোকা হতে পারেন? মানে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান কি তাদের এতগুলো মানুষকে একসঙ্গে বোকা বানাতে পারে? আমরা তো একবারও বলি নাই যে কেউ বোকা হয়েছেন, আমরা কি বলেছি কেউ বোকা হয়েছেন, কিন্তু একসঙ্গে ইউনিপের এতগুলা গ্রাহক বোকা হয়ে গেলেন, একসঙ্গে এই যে যুবকের এতগুলা গ্রাহক বোকা হয়ে গেলেন। তো এটা তো আমাদেরই খুব প্রশ্ন যে আসলে একসঙ্গে এতগুলো লোক আগে কি করে বোকা হলো, এটাই তো একটা খুব অদ্ভুত ব্যাপার। এবং আগে যেহেতু বোকা হয়েছেন একসঙ্গে এতগুলা লোক, ভবিষ্যতে যে হবেন না তার নিশ্চয়তা কি? আসলে আমাদের একটা গরিব দেশ, সবাই আসলে খুব চেষ্টা করে যে খুব দ্রুত অল্প সময় অল্প পরিশ্রমে ধনী হওয়ার, ফলে বোধহয় এই ধরনের একটা প্রবণতা দেখাই যায়। অল্প পরিশ্রমে ধনী হওয়া না, আমাদের স্বপ্নের মধ্যে আসলে যেটা ঘটেছে আমাদের এই সমাজে, আমাদের স্বপ্নের মধ্যে এখন লেখাপড়া, উন্নত মানুষ হওয়া, উপকারী পরোপকারী মানুষ হওয়ার চাইতে বড় হয়ে দেখা দিয়েছে বাড়ি গাড়ি, টাকা পয়সা এবং এক ধরনের পার্থিব ক্ষমতা। এবং সেই কারণেই মানুষ এইভাবে কোথাও অর্থের প্রলোভন দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়ছে। এটা কিন্তু আসলে আমাদের একটা আমি বলবো যে এক ধরনের সামাজিক প্রবণতা তৈরি হয়েছে, যে প্রবণতা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসার জন্য গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থা এবং যারা এই সামাজিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ একটা দেশে শিক্ষা, রুচি, সংস্কৃতি এর চাইতে বড় হয়ে যেতে পারে না টাকা পয়সা। এবং সেটা হয়েছে বলেই কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটছে। কিছুই চাই না, আমার কিছু টাকা চাই, এই জায়গা থেকে কিন্তু আমাকে বের হয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সচেতন হতে হবে। একজন দর্শক অপেক্ষা করছেন আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। জি, আমার নাম নজরুল ইসলাম। জি, প্রশ্ন, এমএলএম যে কোম্পানিগুলি করতেছে এদের আসলে মাল্টি লেভেল মার্কেটিং যেটা বলে, তাদের প্রোডাকশনটা কি, এটা তো আগে জানা দরকার। আর দ্বিতীয়ত হলো, এরকম আরো অনেকগুলি কোম্পানি হয়েছে, যেমন পল্টন ইদানিং একটা কোম্পানি এইমওয়ে কর্পোরেশন নামে, এরা ওই 6 মাসের দ্বিগুণ দেবে বলে টাকা নেয়। 1 লাখ নিলে সেখান থেকে 30% কমিশন দেয় যে নিয়ে যায় তাকে। দ্যাট মিনস 1 লাখ টাকা তারা 3 লাখ টাকা দিচ্ছে 6 মাসে। এটা কিভাবে সম্ভব এবং গভর্নমেন্টের নজরদারি কি এবং আমাদের সেভ হওয়ার উপায় কি? ধন্যবাদ আপনাকে। এমএলএম কোম্পানি সাধারণত নিজে কোনো কিছু প্রডিউস করে না, তারা বিভিন্ন মানে যারা ম্যানুফ্যাকচারার তাদের প্রোডাক্টকে ডিরেক্ট মার্কেটিং করে। এটা হচ্ছে সারা দুনিয়াতে হয়, এখানেও কিন্তু তাই হয়েছে। ডেস্টিনিও কিন্তু নিজে ওইভাবে কিছু তৈরি করে না, অন্যদের জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে। কিন্তু একটা প্রতিশ্রুতি আছে, কিন্তু 2012 সালের মধ্যে 10টি বৃহৎ শিল্প কারখানা স্থাপন করার একটা প্রতিশ্রুতি ওয়েবসাইটে আছে এবং ইউটিউবের ভিডিওর মধ্যে আছে। এই 10টা শিল্প কারখানা কি কি, সেগুলো কোথায়, এই প্রশ্নটা আদৌ কি সেটা 1 বছরের মধ্যে সম্ভব? এবং এই 2012 সাল থেকে এটাই 10টা বড় শিল্প কারখানা কি আসলে হচ্ছে কোথাও, এগুলোই তো আমাদেরকে আসলে জানতে হবে। কারণ আমি যখন আপনার কাছে টাকা নিয়েছি, আমি তো আপনাকে বলেছি যে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে যা যা হবে বলেছি সেটা তো আমাকে মানে প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন, আসলে মিল আছে কিনা? বাস্তবতায় দেখাতে হবে, বাস্তবায়ন করতে হবে। যে আমি বলেছিলাম 10টা কারখানা, 10টা হয় নাই, 6টা হয়েছে, কিন্তু বলতে তো হবে। আচ্ছা, আমাদের আসলে অনেক প্রচুর, আমরা আজকের এই অনুষ্ঠানে প্রচুর এসএমএস পাচ্ছি, প্রচুর মেইল পাচ্ছি। সময়ের অভাবে আসলে আমাদের সবগুলো হয়তো দেখানোর সুযোগ হবে না, সবগুলো নিয়ে আলোচনার সুযোগও হবে না। সর্বশেষ একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে অনেকে লিখেছেন যে আমরা তো কিছু কিছু টাকা ইনভেস্ট করেছি, তো মিডিয়াতে এত কিছু এখন আলোচনা হচ্ছে, চারিদিকে এত আলোচনা, আমাদের আসলে কি হবে? তো এই বিষয়ে আসলে আমাদের কি বলার আছে? যারা বিনিয়োগ করেন তারা বিনিয়োগের ঝুঁকি আছে কি নাই, লাভ আছে কি নাই, ক্ষতি আছে কি নাই, এটা দেখেই বিনিয়োগ করবেন যেখানেই করেন না কেন। এবং বিনিয়োগ কেউ যদি করেন তাহলে শুধু লাভের জন্য পৃথিবীতে কোথাও বিনিয়োগ হয় না। ঝুঁকি থেকে আপনি যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগের কিছু ঝুঁকি থাকবে, কিছু লাভ থাকবে। আপনি লাভ এবং মানে লাভের সম্ভাবনা এবং ঝুঁকির সম্ভাবনায় দুটিকে যাচাই বাছাই করে বিনিয়োগ করবেন। ফলে যদি কেউ প্রশ্ন করেন কি হবে, এটা আমাদের কাছে না করে এটা সরাসরি যেখানে বিনিয়োগ করেছেন সেখানে গিয়ে করা উচিত। কারণ বিনিয়োগ যদি কোথাও আপনি করতে পারেন, আপনি বিনিয়োগ ফেরতও নিতে পারেন। ফলে বিনিয়োগ ফেরত নেওয়ার যদি কোনো উপায় থাকে সেটা চিন্তা করবেন। অথবা যদি মনে করেন যে না, বিনিয়োগ ফেরত নেওয়ার দরকার নাই, আরো দীর্ঘদিন থাকবেন। এটা তো আসলে যিনি বিনিয়োগকারী তার নিজের সিদ্ধান্ত। কারণ যেদিন বিনিয়োগ কেউ করে সেদিন কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে আমি কি বিনিয়োগ করব নাকি করব না। কিন্তু যেদিন সমস্যা হয় সেদিন জিজ্ঞেস করে আমি এখন আমার এই বিনিয়োগ নিয়ে কি করব। এটা কিন্তু আমাদের শেয়ার বাজারও হয়েছে এবং এই প্রবণতাটা আসলে সঠিক না। শেয়ারে যেদিন লোকে টাকা খাটিয়েছে সেদিন তো কাউকে জিজ্ঞাসা করে না যে খাটাবো নাকি খাটাবো না। কিন্তু যখন দাম কমে যাচ্ছে তখন যেখানে সেখানে যাকে তাকে দায়ী করছে যে আপনিই দায়ী এটার দাম কমিয়ে দেওয়ার জন্য। তো এটাও কিন্তু আমাদের
আমি গতকালের অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অর্থকে কি করে ব্যবহার করতে হয়, কি করে ফান্ড ম্যানেজ করতে হয়, এই ব্যাপারগুলো জানে না। কোথায় বিনিয়োগ করতে হবে, কোথায় করতে হবে না জানে না। গণমাধ্যমের খুবই উচিত, পত্রপত্রিকার উচিত, সরকারেরও উচিত, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও উচিত এই বিনিয়োগের বিষয়গুলি সম্পর্কে সাধারণ ধ্যান ধারণা মানুষকে দেওয়া, যাতে সবাই সচেতন হতে পারে। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এমএলএম নিয়ে আমাদের আলোচনা আসলে আরো চলতেই থাকবে। দর্শক, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এমএলএম নিয়ে ইয়াং নাইট অনুষ্ঠানে এই পুরো সপ্তাহ জুড়ে আলোচনা হবে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।